সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরু করতে যাচ্ছি আমাদের নিয়মিত অনুষ্ঠান টি টেবিল আলোচনা। শুরুতেই মেলে নিচ্ছি আজকে মে মাসের 4 তারিখ 2026 সাল সোমবার, বাংলা 21শে বৈশাখ 1433 খ্রিস্টাব্দ, আর বিশ্ব হল জেলকোয়াদ 1447। আজকে হাওয়ায় তাপমাত্রা থাকবে সর্বোচ্চ 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াস। আজকে সূর্যোদয় হয়েছে 5টা 22 মিনিটে এবং সূর্য অস্ত যাবে 6টা 28 মিনিটে। দর্শক শ্রোতা, এবার আমরা চলে যাব মূল পর্বে। বরাবরের মতোই আমাদের সাথে আজকে দুইজন অতিথি, শুরু ভূঁইয়া এবং সরু আলী। আমি প্রথমেই প্রশ্ন করব শুরু ভূঁইয়ার কাছে। শুরু ভূঁইয়া, তোমাকে টি টেবিল আলোচনায় স্বাগতম। শুরু ভূঁইয়া, তোমার কাছে আমার প্রশ্ন, আমরা দেখলাম যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী স্টেডিয়ামে গিয়েছিলেন একটি খেলা দেখার জন্য, অর্থাৎ ক্রিকেট খেলা, যেই ক্রিকেটে মানুষের অনেক ভালোবাসা। বাংলাদেশের মানুষ খুব ক্রিকেট প্রেমী, তারা ক্রিকেটকে ভালোবাসে। কিন্তু সেখানে আমি একটা জিনিস দেখলাম যে যখন স্ক্রিনে, সেই খেলার মাঝে স্ক্রিনে জনাব সালাউদ্দিন আহমেদের ছবিটা ভেসে উঠলো, অর্থাৎ উনি একজন সম্মানিত অতিথি, ওনার ছবি তো আসতেই পারে, তখন দর্শক সারি থেকে সবাই ভুয়া ভুয়া ডাকছিল, অর্থাৎ ওনাকে দেখেই সবাই ভুয়া ভুয়া বলছিল। আমি বুঝতে পারছি না যে এরকম একজন সম্মানিত ব্যক্তি, যে কিনা আমাদের রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী, যার কাছে আইন শৃঙ্খলার একটা মহান দায়িত্ব আছে, এবং আমরা দেখেছি যে উনি সংসদেও একটা মহান দায়িত্ব পালন করে, অর্থাৎ উনি একাধারে 3-4টা মন্ত্রণালয়ের উত্তর উনি একাই দেন। যেমন ধরি আমরা স্বরাষ্ট্র, আইন, বিভিন্ন বিষয় আর কি। কিন্তু ওনার মতো একজন ব্যক্তিকে এইভাবে জনগণ ভুয়া ভুয়া করছে কেন? কারণ ওনার তো সরকারের 2 মাসও হয়নি। তার মানে ওনারা কি আস্থা হারিয়ে ফেলছেন জনগণ থেকে? তুমি কি বলবে? আপনি একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তুলেছেন। স্টেডিয়ামে দর্শকদের ভুয়া ভুয়া স্লোগান, এটা নিশ্চয়ই ভাবনার বিষয়। এখন জনগণ কেন এমনটা করছে সেটার অনেক কারণ থাকতে পারে। হয়তো সাম্প্রতিক কোনো ঘটনা, সরকারের কোনো সিদ্ধান্ত বা সামগ্রিক অস্থিতিশীলতার কারণে তাদের মনে অসন্তোষ তৈরি হয়েছে। আস্থা হারানোর প্রশ্নটা তো আসতেই পারে, তবে এটা পুরোপুরি বলা মুশকিল নির্দিষ্ট কারণটা কি। আপনি বিষয়টাকে কিভাবে দেখছেন? আপনার কোনো বিশেষ না মত না, আছে? আমার মত নেই কি আমরা চাচ্ছি যে আমাদের দেশের মানুষ খুব ক্রিকেট প্রেমী। তারা ইতিমধ্যে আমাদের যে সুপারস্টার সাকিব আল হাসানকে হারিয়েছি আমরা, কারণ সাকিব আল হাসান একটি রাজনৈতিক দলে যোগ দিয়েছিল, যার ফলশ্রুতিতে সে তার রাজনৈতিক প্রধানকে নিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছে। ঠিক এরকম একটি সময় আমরা আবার ক্রিকেটকে জাগিয়ে তুলব, কিন্তু সেই ক্রিকেটে আমরা দেখছি যে উনি যাওয়ার পর দর্শকরা ভুয়া ভুয়া বলছে, অর্থাৎ ক্রিকেটের উপরে জনগণের আস্থা নেই, অর্থাৎ ওনাদের এই ক্রিকেট টিমের উপরে বা ম্যানেজমেন্টের উপরে সম্ভবত জনগণের আস্থা নেই, বিদেয়ী ভুয়া ভুয়া বলছে। বিষয়টা দুঃখজনক। দর্শক মণ্ডলী, এবার আমি প্রশ্ন করব সরুব আলীর কাছে। সরুব আলী, তোমাকে আমাদের টি টেবিল আলোচনায় স্বাগতম। সরুব আলী, তোমার কাছে আমার প্রশ্ন, আমরা দেখলাম যে বাংলাদেশের একসময় সুপারস্টার নায়ক ওমর সানি, তিনি একটি অভিযোগ করছেন একজন পরিচালকের বিরুদ্ধে, তার নাম হাসান আরিফ। ওনাকে উনি ফোন করে বলছে যে তুই আমার বউকে বিয়ে করেছিস, অর্থাৎ ওমর সানির বউ হচ্ছে আর এক সুপারস্টার নায়িকা মৌসুমী। তো আমি বুঝলাম না, স্বামী তার ওয়াইফকে জিজ্ঞেস না করে সে একজন প্রডিউসার বা প্রযোজককে জিজ্ঞেস করছে বা পরিচালককে যে তুই আমার ওয়াইফকে বিয়ে করেছিস, এটা কি স্বাভাবিক কিনা? কারণ সে তো, তার তো ওয়াইফ, সে ওয়াইফকে জিজ্ঞেস না করে সে পরিচালককে কেন জিজ্ঞেস করছে? হঠাৎ আসসালামু আলাইকুম, কেমন আছেন সুপারস্টার? হ্যাঁ, ভালো আছি। তুই তো স্বীকার করলে, কালকে একটা ইন্টারভিউতে দেখলাম তুই মৌসুমীরা বিয়ে করছস। সানি ভাই বলতেছেন? এই যে আমাদের সুপারস্টার। সানি ভাইকে আপনি সুপারস্টার বলে ডাকেন? সুপারস্টার বলি, আমি কাউকে নাম নিয়ে ছোট করব না, আমি তাকে সম্মান করি, সম্মানের জায়গায় রাখি। তো আমি অবাক, তাই আমি বললাম ভাইয়া এটা কি বলেন আপনি? আমার চিনস, আমার লোড নিতে পারবি? হ্যাঁ, এটা সত্যিই একটু অস্বাভাবিক শোনাচ্ছে। সাধারণত স্বামী স্ত্রীর সম্পর্ক নিয়ে এভাবে তৃতীয় পক্ষকে জিজ্ঞেস করার কোনো যৌক্তিকতা নেই।
সম্ভবত এখানে একটা ভুল বোঝাবুঝি বা অন্য কোনো চক্রান্ত থাকতে পারে। পুরো ঘটনাটা ভালো করে তদন্ত করা উচিত, কারণ যেটা শোনা যাচ্ছে সেটা পারিবারিকভাবে খুবই অস্বস্তিকর। না, তুমি ঠিকই বলেছো। আমরা এটা আশা করি না। আমরা দেখছি যে দীর্ঘদিন মৌসুমী একা মানে আমেরিকায় আছে, আর উনি বাংলাদেশে বসে কিছু হোটেল চালাচ্ছে শ্বশুরবাড়ি নামে। যাই হোক, এটা ওনাদের পারিবারিক ব্যাপার। কিন্তু এখন ব্যাপারটা প্রকাশ্যে এসেছে যে হাজবেন্ড অভিযোগ করছে যে আরেকজনকে, যে তুই আমার বউকে বিয়ে করেছিস। বিষয়টা কি মানে ফানি নাকি বিষয়টা আমি বুঝলাম না। যাই হোক, আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এবার আমি প্রশ্ন করব সরু ভূঁইয়ার কাছে। সরু ভূঁইয়া, তোমার কাছে আমার প্রশ্ন যে আমরা দেখলাম বাংলা টিভি নামে একটা অনলাইন পত্রিকায় একটা সংবাদ প্রকাশ করেছে, যেখানে তিনি লিখছে যে তাঁবুটা নিয়ে 200 টাকা 200 টাকা বলে ডাকছে এরা কারা। মূলত উনি এটাই ইঙ্গিত করেছে যে এরা ভাসমান পতিতা। মানে ঢাকার শহরে এরকম ভাসমান পতিতা আছে যারা রাতের বেলা তাঁবুটা নিয়ে, অর্থাৎ বৃষ্টি হলে বা সামথিং এরকম হলে ওনার তাঁবুটা নিয়ে 200 টাকা 200 টাকা করে। কিন্তু আমি বুঝতে পারছি না যে এদের কি পুনর্বাসন করা দরকার না? সরকারের কি এদের দিকে নজর দেওয়া উচিত না? অর্থাৎ ওনারা তো ভাসমান পতিতা। তুমি কি বলবে এই ব্যাপারে? এইটার খবরটা আমিও দেখেছি। ভাসমান পতিতাবৃত্তি সমাজে একটা বড় সমস্যা, আর তাদের পুনর্বাসনের বিষয়টাও খুব জরুরি। সরকার এবং বিভিন্ন সংগঠন এ নিয়ে কাজ করছে, তবে হয়তো আরো বড় আকারে কিছু করা দরকার। শুধু পেশা পরিবর্তন করলেই হবে না, তাদের সামাজিক মর্যাদা, নিরাপত্তা এবং স্থায়ী বাসস্থানের ব্যবস্থাও করতে হবে। আপনি কি মনে করেন? না, তুমি ঠিকই পুনর্বাসনের জন্য বলেছো, তুমি ঠিকই বলেছো। আমিও মনে করি এদেরকে পুনর্বাসন করা দরকার, কারণ ওনারা ভাসমান পতিতা। নিশ্চয়ই মানে কি বলবো, মানে এটা ভাষাও নাই। খুবই হয়তো খুব গরিব হবে ওরা, না হলে এই ধরনের ভাসমান পতিতা 200 টাকা 200 টাকা। যাই হোক, আমরা চলে যাবো পরবর্তী প্রশ্নে। এবার আমি প্রশ্ন করব সরুবালির কাছে। সরুবালি, একটা মর্মান্তিক ঘটনা আমরা দেখলাম যে একজন কৃষক প্রচণ্ড ঝড়ের মধ্যে সে ধান কাটছে, একাধারে সে আবার ভাত খাচ্ছে। অর্থাৎ ঝড়ের মধ্যে হয়তো তার ভাত ক্ষুধা লেগেছে, ঠিক সেই মুহূর্তে প্রচণ্ড ঝড় আসছে, ঝড়ের মধ্যে উনি ভাত খাচ্ছে এবং আল্লাহ আল্লাহ করছে। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে সিলেট, সুনামগঞ্জ সহ বিভিন্ন হাওর এলাকায় বন্যায় পানি উঠে গেছে, মানুষের ধান তলিয়ে গিয়েছে। অর্থাৎ তারা ধান আগে তুলতে পারেনি, এর মধ্যেই ধান পানিতে ডুবে গেছে। ঠিক এরকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে কৃষক প্রচণ্ড ঝড়, এর মধ্যে সে আবার ভাত খাচ্ছে। তুমি কি মনে করো যে প্রতি বছর এই যে মানে কৃষকদের দুঃখ কষ্ট, মানে তারা ঠিকমতো ফসল ঘরে তুলতে পারছে না, এই জন্য সরকারের কি একটা পরিকল্পনা থাকা উচিত না? অর্থাৎ বাঁধের ব্যবস্থা করা উচিত না, জানে পানি না ওঠে, যদি পানি ওঠেও বা তার আগে জানি কৃষক ফসল নিয়ে ঘরে আসতে পারে। এ ব্যাপারে একটা সরকারের মহা পরিকল্পনা থাকা উচিত কিনা, তুমি কি মনে করো? এটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের কৃষকদের জীবিকা প্রকৃতপক্ষে খুবই ঝুঁকিপূর্ণ, আর বারবার বন্যা, জলাবদ্ধতা এগুলো তাদের পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। তাই আমি মনে করি একটা দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা দরকার, যেমন বাঁধ নির্মাণ, পানি ব্যবস্থাপনা এবং কৃষকদের জন্য নিরাপদ, স্থিতিশীল পরিবেশ তৈরি। সরকার যদি এই ধরনের পরিকল্পনা সুনির্দিষ্টভাবে নেয়, তাহলে কৃষকেরা একটু আশার আলো দেখতে পাবে, আর তাদের পরিশ্রমের ফলও আর্থিকভাবে ফেরত পেতে পারে। হ্যাঁ, তোমার সাথে আমি একমত। কারণ কৃষকরা কিন্তু অনেক সময় আমরা দেখেছি সে ন্যায্য মূল্য পায় না। অর্থাৎ যে টাকা খরচ করে, যে সার কিনে, যে ফসলের পিছনে যে খরচ করে, সে তার মূল্য সে সঠিকভাবে পায় না। কিন্তু আজকে এবারে যে ঘটনাটা সেটা আরও মর্মান্তিক। অর্থাৎ তার ফসল পানিতে ডুবে গেছে, সে ফসলটাও তুলতে পারেনি। ঠিক এরকম একটা সময় সরকারের অবশ্যই উচিত কৃষকের দিকে আগায় আসা, যেন ওনারা ন্যায্য মূল্য পায়, ক্ষতি যেন পুষিয়ে নিতে পারে।
দর্শক মণ্ডলী, এবার আমাদের নিয়মিত পর্ব স্বাস্থ্য টিপস। আজকে আমি প্রশ্ন করব সরুবালির কাছে। সরুবালি, তোমার কাছে আমার প্রশ্ন, আমরা দেখছি যে বিভিন্ন কবিরাজ বা হোমিওপ্যাথিক ডাক্তার বা বিভিন্ন এ জাতীয় ওজারা বিভিন্ন অ্যাড দিয়ে থাকে যে এই যে ধরো কোষ্ঠকাঠিন্য, অর্থাৎ ওই যে পাইলসের একটা রোগ আছে যেখানে অতিরিক্ত একটু অংশ বের হয়ে যায়, তো এটা নাকি তোমার অপারেশন ছাড়া চিকিৎসা করা সম্ভব। মানে তারা বলছে যে বিনা অপারেশনে শুধু ওষুধের মাধ্যমেই এটা চিকিৎসা করা সম্ভব, কিন্তু আমরা জানি যে এটার জন্য একটা সার্জারি লাগে, কারণ এখানে অতিরিক্ত একটু মাংস বের হয়ে যায়, যে কারণে যে ওখানে রক্তপাত হয় এবং কোষ্ঠকাঠিন্য, এবং এটাকে পাইলস বলে, মানে বিভিন্ন ধরনের নাম আছে। তুমি কি মনে করো এটা সার্জারি ছাড়া এই চিকিৎসা করা কি সম্ভব শুধু ওষুধ দিয়ে? অর্শ পাইলস ফেস্টুলার জন্য অপারেশন নয়, বিনা অপারেশনে বিনা রক্তপাতে হোমিওপ্যাথিক জার্মানি ওষুধের মাধ্যমে কার্যকরী সমাধান পাওয়া যায়। আপনার অর্শ পাইলস ফেস্টুলা যত পুরনো হোক, এই সমস্যাগুলোর সমাধান করা যাবে শুধুমাত্র ঔষধের মাধ্যমে। আপনার অর্শের প্রশ্নটা আসলে খুব বাস্তবিক এবং গুরুত্বপূর্ণ। সাধারণত পাইলস বা হেমোরয়েডের ক্ষেত্রে ওষুধ দিয়ে কিছুটা উপশম সম্ভব, বিশেষ করে শুরুর দিকে। কিন্তু যদি সমস্যাটা অনেক জটিল হয়, তখন সার্জারি ছাড়া পুরোপুরি নিরাময় কঠিন। চিকিৎসকরা সাধারণত প্রথমে ওষুধ, ডায়েট পরিবর্তন আর লাইফস্টাইল চেঞ্জের উপর জোর দেন, কিন্তু যখন ব্যথা আর রক্তপাত খুব বেশি হয়, তখন সার্জারি প্রয়োজন হতে পারে। তাই আমি মনে করি পুরোপুরি নির্ভর করে তোমার অবস্থার গুরুতরতার উপর, আর সঠিক পরামর্শের জন্য একজন অভিজ্ঞ ডাক্তারের সাথে কথা বলা জরুরি। হ্যাঁ, তোমার সাথেও আমি একমত। এই জন্য অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে, এবং আমরা জানি যে এই ওষুধটা প্রথমে কেউ গুরুত্ব দেয় না, যে কারণে এটা মানে বাড়তে থাকে, যে যার ফলশ্রুতিতে একটা সময় অপারেশন লাগে। তুমি ঠিকই বলেছো যে প্রথমে হয়তো ওষুধ দিয়ে এটা মানে ঠিক করা সম্ভব ভালোতে, কিন্তু পরবর্তীতে সার্জারি মাস্ট লাগে। সুতরাং এটা বিশেষজ্ঞ ডাক্তার ছাড়া এর সমাধান সম্ভব না। আপনারা নিশ্চয়ই কোনো মানে ওজা বা হোমিওপ্যাথিক বা এই ধরনের কিছু গ্রহণ করবেন না বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া। দর্শক মণ্ডলী, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।